নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ আমেরিকার মসনদে অফিসিয়ালি শপথ গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের সময়কালে আগামী 4 বছর অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কিছু কিছু বিষয়। আমি সেই বিষয়ে বিস্তারিত একটি এপিসোড পরবর্তীকালে বানাবো। পার্টিকুলারলি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সে আমেরিকার প্রভাব না চায়নার প্রভাব আরও বিস্তার লাভ করবে তা কিন্তু পরবর্তী 4 বছরে জানা যাবে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যেদিন উনি শপথ গ্রহণ করছেন ঠিক কিছুদিন আগে, অর্থাৎ 1 সপ্তাহ আগে এমন কিছু নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের যে প্রভাব তা কিন্তু বিস্তার লাভ করতে পারে। কেন আমি বলছি কথা, তা নিঃসন্দেহে ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই শপথের দিনই আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে একটি প্রেস রিলিজ ঘোষণা করা হয়েছে, যেখানে বলেছেন শপথ গ্রহণ করে প্রথমবারের জন্য কোনো সফর যখন ডোনাল্ড ট্রাম্প শুরু করবেন, প্রথম সফরটি হচ্ছে ভারত সফর। অর্থাৎ আমেরিকার অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে ভারতে যে গ্র্যান্ড কোয়াড সম্মেলন হবে ঠিক সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। নিঃসন্দেহে দক্ষিণ পূর্ব এশিয়ার এই পলিটিক্স নিয়ে যখন আমি আলোচনা করছি তখন নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে থাকবে, ঠিক যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশও কিন্তু তাকিয়ে থাকবে। নিঃসন্দেহে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সফর যদি ভারত সফর হয় তাহলে কিন্তু ভারতকে যে ডোনাল্ড ট্রাম্প আলাদা করে গুরুত্ব দিচ্ছেন সে কথা কিন্তু বলাই যায়। এই কোয়াড যখন সম্মেলন হবে ভারতে, গ্র্যান্ড কোয়াড, ঠিক তখনই কিন্তু অস্ট্রেলিয়া, জাপান কিংবা ইউএস অস্ট্রেলিয়া জাপানের মতো একাধিক প্রভাবশালী দেশও কিন্তু ভারতে উপস্থিত থাকবেন এবং তাদের দেশের যে প্রেসিডেন্ট সকলেই কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে চাইবেন পার্টিকুলার এই সময়ে। আরও একটা উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্কর উপস্থিত থাকবেন। অনেক মিডিয়া প্রচার করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী নাকি আমন্ত্রণ পায়নি। যদি ভারতের পলিটিক্সটা দেখেন, যদি ভারতের নীতিটা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই খবর সম্পূর্ণভাবে ভুয়ো একটি খবর। কেন আমি বলছি, কারণ ভারতের অফিসিয়ালি একটি নীতি ভারত সরকার কিছুদিন আগে থেকে নিয়েছে যে কোনো দেশের যখন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন না। আরও কিছুদিন আগে চলে যান, ইরানের যখন প্রেসিডেন্ট রাইসি, যিনি বিমান দুর্ঘটনায় মারা যান, তিনিও কিন্তু এইভাবে প্রেসিডেন্ট হয়েই নরেন্দ্র মোদীকে শপথ গ্রহণের দিন আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সেই সফরে যাননি। তার বদলে নীতিন গডকরি কিন্তু এই প্রেসিডেন্ট অর্থাৎ ইরানে সে সময় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অ্যাটেন্ড করেছিলেন। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে আগামী কিছু বছর যদি দেখেন নিশ্চিতভাবে যাবেনও না, ঠিক যেরকমভাবে গত 5 থেকে 6 বছর এই ট্রেন্ডটা উনি ফলো করেছেন। আর যেহেতু কোয়াড সম্মেলন আমেরিকায় হচ্ছে এবং ভারত যেহেতু ইনভাইট হয়েছেন, তো জয়শঙ্করকে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা অফিসিয়ালি টুইট করে ভারতের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আর এই পুরো বিষয়টাই বাংলাদেশের কিছু মিডিয়া প্রচার করছে নরেন্দ্র মোদী নাকি আমন্ত্রণই পাননি। আরে নরেন্দ্র মোদী যদি আমন্ত্রণ না পান তাহলে জয়শঙ্কর কীভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন? মোহাম্মদ ইউনুসকে তো এরা ভার্চুয়ালি রেখেছেন। অর্থাৎ ভার্চুয়ালি রাখার অর্থ হলো গুরুত্বই দেয় না। যেরকম একাধিক দেশের প্রেসিডেন্টরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি, ঠিক সেরকম মোহাম্মদ ইউনুস কোথাও গিয়ে একটা ফোনের স্ক্রিনে ছোট্ট মতো একটা জায়গায় বসে থাকবেন। আর এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে উল্লেখ করে কিছু বলেন তাহলে মোহাম্মদ ইউনুসের তো ওইখানেই সমস্ত কিছু শেষ। কেন আমি বলছি, কারণ এই ডোনাল্ড ট্রাম্পের নীতিটাই হলো রাইট উইং পলিটিক্সকে ফলো করা। আপনারা যদি দেখেন হাঙ্গারির প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, জার্মানির রাইট উইং নেতারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং ইউকের একাধিক রাইট উইং পলিটিশিয়ানরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। কার্যত ইলন মাস্ক একাধিক নেতাদেরকে চুজ করেছেন। ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই সময়কালটা তাই দক্ষিণ পূর্ব এশিয়ার শুধু নয় গোটা বিশ্বের জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে বলে আমরা বুঝতে পারছি এবং তার সূচনাটা এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকেই হয়তো কার্যকারী হতে শুরু করলো। আর জয়শঙ্করের সাথে কোয়াডের সম্মেলনে আমেরিকার একাধিক ডিপ্লোম্যাটদের মিটিং, নিঃসন্দেহে ভারত এবং আমেরিকার সম্পর্ক আগামী 4 বছরে আরও ইন্টারেস্টিং একটা পর্যায়ে পৌঁছাতে পারে। তবে যখন শপথ এই নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার আগেই তিনি আরও কিছু ঘোষণা করে দিয়েছেন এবং তার ঘোষণায় আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন
প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্টকে তিনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং একাধিক হিন্দু ধর্মাবলম্বী ডিপ্লোম্যাটকে কিন্তু তার নিজস্ব মন্ত্রিসভায় ক্যাবিনেটে কিন্তু স্থান দিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম ডক্টর জে ভট্টাচার্য তার মন্ত্রিসভায় থাকবেন, পরবর্তীকালে বিবেক রামাস্বামী এবং কাশ্যপ প্যাটেল, এই তিনজনকে নিয়ে যখন সব থেকে বেশি চর্চা ভারত এবং উপমহাদেশে হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইন্ডিয়ান আমেরিকান বংশোদ্ভূত হারমিত কে ডিলনকে তিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটসে নিযুক্ত করলেন। অর্থাৎ আরও একটি ইন্ডিয়ান নাম, ভারতীয় একটি নাম হারমিত কে ডিলান, যার কে মানে হলো কৌর, অর্থাৎ পাঞ্জাবি বংশোদ্ভূত একজন নাগরিক যিনি কিনা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন সামলাবেন। আর যখন তার নাম ঘোষণা হয়েছে তখন তার একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে যেখানে তিনি হিন্দু শ্লোক উচ্চারণ করছেন এবং পরিষ্কারভাবে হিন্দু ধর্মের প্রচারের একাধিক কাজকর্ম করছেন। মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানে বসে যারা ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন তারা কি ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা সত্যিই বুঝতে পারছেন? নিঃসন্দেহে প্রশ্নচিহ্ন থাকলো। তবে তার আগে একটা ছোট্ট ক্লিপিংস দেখুন যেখানে হারমিত কে ডিলান পরিষ্কারভাবে প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্টে বিশ্বাস করেন, হিন্দু ধর্মাবলম্বী, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিসভা সামলাবেন। তিনি কি মন্ত্র উচ্চারণ করছেন বা কি রিসাইট করছেন আপনারা একবার শুনুন। तू ठाकर तुम पे अरदास, जियो पिंड सब तेरी रास। तुम मात पिता हम बारक तेरे, तुमरी कृपा मैं सुख कनेरे। कोई न जाने तुमरा अंत, ऊंचे ते ऊंचा भगवंत। सगल समगरी तुमरे सूत्रधारी, तुम ते होए सो आज्ञाकारी। तुमरी गत मित तुम ही जानी, नानक दास सदा कुर्बानी। শুধু তাই নয়, সব থেকে বড় ঝটকাটা কিভাবে ডোনাল্ড ট্রাম্প দিয়েছে জানেন? ডোনাল্ড ট্রাম্প মার্কো রুবিরিওকে আমেরিকা স্টেট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন। কে এই মার্কো রুবিরিও? এই মার্কো রুবিরিও যখন এই দায়িত্ব নেন তখন তার একাধিক ভিডিও, একাধিক স্টেটমেন্ট কিন্তু ভাইরাল হয়েছে। তিনি পরিষ্কারভাবে প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্টে বিশ্বাস করেন, ইন্ডিয়ানদের গুরুত্ব দিতে বলেছেন এবং তার এক বছর আগে একটি কথা আজ ফের একবার মিডিয়ায় প্রসার হচ্ছে। কি বলেছিলেন? 25শে জুলাই 2024 সালে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন ইসরায়েল, কোরিয়া, জাপান এই তিনটে দেশকে আমেরিকা যেমন ন্যাটোর সদস্য হিসাবে গুরুত্ব দেয় ঠিক একই রকম গুরুত্ব ভারতকেও দেওয়া উচিত। পরিষ্কারভাবে বলেছেন ভারতকে তার আঞ্চলিক অখণ্ডতার প্রতি ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় সমর্থন করে আমেরিকা। অর্থাৎ যেভাবে পাকিস্তান ভারতকে অশান্ত করতে চলেছে এবং সেই পাকিস্তানকে যখন ভারতবর্ষ ক্রমাগত হুমকি হুঁশিয়ারি দিচ্ছে সেই ইনিশিয়েটিভটাকে আমেরিকা সমর্থন ভবিষ্যতে করবে, তখন কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের মিনিস্ট্রি অফ স্টেটের গুরুত্বপূর্ণ সদস্য বা হেড ছিলেন না। তখন কিন্তু তিনি প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট এইরকমভাবে আন্তর্জাতিক স্তরে আমেরিকার মসনদারি এস্টাবলিশ করেছে এবং পরিষ্কারভাবে বলেছে এরপরে পাকিস্তানকে আর কোনোভাবে আমেরিকা সহায়তা করবে না যদি এইভাবে তারা ভারতের অখণ্ডতাকে খণ্ডিত করার চেষ্টা করে। একদম অফিসিয়াল স্টেটমেন্ট, আপনারা এফপির বিভিন্ন ওয়েবসাইটে এটা কিন্তু পেয়ে যাবেন। এই বক্তৃতাটা উনি দিয়েছিলেন রিপাবলিক ন্যাশনাল কনভেনশনের একটি সময়, ডেট 16ই জুলাই 2024। আপনারা আমার কথা বিশ্বাস না হলে গুগলে যান, 16ই জুলাই 2024 সার্চ করুন, মার্কো রুবিরিও স্পিচ দেখুন, দেখবেন কিভাবে পাকিস্তানকে তিনি সে সময় ভারত বিরোধিতার জন্য কার্যত ধুয়ে দিয়েছিলেন এবং সেই ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প বেছে নিলেন যিনি পরিষ্কারভাবে প্রো ইন্ডিয়ান একটি সেন্টিমেন্টে বিশ্বাস করেন। শুধু পাকিস্তান নয়, এই বাংলাদেশ সব থেকে বেশি সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করেছে চীনের সঙ্গে। সেই চীনকে তিনি কি বলেছিলেন জানেন? সেই সময় সেই কনভেনশনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন
কমিউনিস্ট চীন ইন্দো স্পেসিফিক অঞ্চলে আক্রমণাত্মকভাবে তার ডোমেইন প্রসারিত করে চলেছে, যদিও এটি আমাদের আঞ্চলিক অংশীদারিত্বের সার্বভৌমত্ব ও স্থায়িত্ব শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। এই দূষিত কৌশল মোকাবিলায় আমেরিকা ভারতকে সহায়তা করবে এবং ভারত এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে কখনোই একই নয়, মানে কখনোই তারা একভাবে ভারতকে ট্রিট করবে না এবং ভারতের পাশে আমেরিকা আছে। তখন মিস্টার রুবিরিও ছিলেন প্রতিরক্ষা সহযোগিতা আইন উত্থাপন করার পক্ষে সওয়াল করেছিলেন, অর্থাৎ যদি কোনো রকমভাবে ভারত এই অঞ্চলে চীনের আগ্রাসনে পড়ে তখন কিন্তু ভারতকে 100% ডোমেইনে সাহায্য করবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই কথাটি উনি বলেছিলেন 14ই জুলাই এবং 16ই জুলাইয়ের মধ্যবর্তী সময় 2024 সালে সেই ব্যক্তিকে তিনি আমেরিকা স্টেটের দায়িত্ব দিয়ে দিলেন। এবার ডোনাল্ড ট্রাম্পের কার্যকরী নীতি কমপ্লিটলি এক্সপোজড হয়ে গেছে। তিনি প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্টে বিশ্বাস করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাকিস্তান এবং চায়নার দৌরাত্ম্য থামাতে 100% ভারতের উপর বাজি ধরলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত তার যে পারিষদ লিস্ট সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ জে ভট্টাচার্য, বিবেক রামাস্বামী, কাশ্যপ প্যাটেল, এর পাশাপাশি আরও দুজন হারমিত কে দিলান এবং মার্কো রুবিরিও, এই রকম একটি ক্যাবিনেট তিনি গঠন করে সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাইবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সে ভারত এবং আমেরিকাকে আগামী 4 বছর আরও শক্তিশালী দুটো রাষ্ট্র এবং প্রভাবশালী একটি দেশে রূপ পরিণত করতে চাইবেন। আর এই সব দেখেই মোহাম্মদ ইউনূস হয়তো কিছুদিন আগে বলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে নিঃসন্দেহে বিপাকে পড়বে বাংলাদেশ। অর্থাৎ অত্যন্ত সজ্জন ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, শুধুমাত্র সমন্বয়ক উপদেষ্টাদের নাকপাশে পড়ে আজ তিনি নোংরা, অপদার্থ, অভদ্র একটি রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। কিন্তু তিনি আগাম বুঝতে পেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় ভারতের প্রভাব বাড়বে এবং বাংলাদেশ বিপাকে পড়বে, কারণ কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে দৌরাত্ম্য কিছুতেই মেনে নেবে না মানে আমেরিকা এবং ভারতবর্ষ। আমি এই প্রতিবেদনে তুলসী গ্যাবটের নাম তো বললামই না, যিনি আবার ঘোষিত অ্যান্টি পাকিস্তানি, যিনি পাকিস্তানের পরমাণু বোমা টেস্টিং নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। আর এই পাকিস্তানকেই মোহাম্মদ ইউনূস বারংবার অস্ত্র চুক্তির জন্য বেছে নিয়েছেন, J-17F বিমান কেনার জন্য চেষ্টা করছেন, একাধিক জায়গায় এই পাকিস্তানকে সহায়তা করে ভারতকে অশান্তকর করে তোলার একটা চেষ্টা করছেন, যা ডোনাল্ড ট্রাম্পের এই শাসনকালে কিভাবে তারা করতে পারে তা দেখার জন্য আন্তর্জাতিক মহল হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাশাপাশি কালকে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করেছে বাংলাদেশ। রাশিয়া কেন মিটিংয়ে আওতায় এলো? কারণ কিছুদিন আগে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যেটি শেখ হাসিনার প্রস্তাবিত একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেই বিদ্যুৎ কেন্দ্র যদি হতো তাহলে ভারত যেভাবে বাংলাদেশকে লোডশেডিংয়ের হাত থেকে বাঁচাতো, ঠিক সেরকমভাবে সেই বিদ্যুৎ কেন্দ্রটাও বিদ্যুতের যোগান দিতে পারত। সেই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে $1265 কোটি কিন্তু ইনভেস্ট করেছে রাশিয়া। এই টোটাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে রাশিয়া 90% টাকা দিয়েছে এবং 10% টাকা কিন্তু দিয়েছিল বাংলাদেশ সরকার। মানে লক্ষ্যটা ছিল রাশিয়া এবং বাংলাদেশের সম্পর্ক যেন আরও ভালো করা যায়। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে এই বিপুল পরিমাণ টাকা এখনও বাংলাদেশ সরকার শোধ করতে পারেনি। 800 কোটি টাকা এখন বাংলাদেশ সরকারকে দিতে হবে পুতিনের রাশিয়াকে। আর সেই টাকা চাইতে এই রাষ্ট্রদূত কালকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করেন। পররাষ্ট্র সচিব আবার পাল্টা চাল চালেন। প্রথমে তারা বলেছিলেন এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে রাশিয়া এবং শেখ হাসিনা একাধিক দুর্নীতি করেছে। যখন রাশিয়া সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো দুর্নীতি হয়নি, দয়া করে মিথ্যা কথা বলবেন না, ভুল তথ্য প্রচার করবেন না, ঠিক তখনই রাশিয়ার পায়ে ঝাঁপ দিয়ে পড়েছে মোহাম্মদ ইউনূস এবং তারা বলেন যেহেতু বিদ্যুৎ কেন্দ্রটি 2026-এর মধ্যে আর শেষ করা সম্ভব নয় এবং 2029-এ গিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি শেষ হবে, তাই আপনারা দয়া করে এই টাকা শোধ করার যে মেয়াদ তা বাড়ান। কালকে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কারভাবে ডিক্লাইন করা হয়েছে এই প্রস্তাবটি। পাশাপাশি বাংলাদেশ একটা অদ্ভুত যুক্তি দিয়েছে। বাংলাদেশ অদ্ভুত যুক্তি দিয়ে বলেছে যেহেতু এই পুরো ট্রানজিশনটা সোনালী ব্যাংকের মাধ্যমে হয় এবং এই ব্যাংকগুলোতে আমেরিকা এখন নিষেধাজ্ঞা জারি করেছে এবং ডোনাল্ড ট্রাম্প আসার ফলে সেই নিষেধাজ্ঞা তোলা যাবে বলে এখন বোঝা যাচ্ছে না, ফলে সোনালী ব্যাংক রাশিয়ার ব্যাংকগুলোতে আর টাকা ট্রান্সফার করতে পারছে না। রাশিয়া বলেছেন আপনারা যেভাবে চীনকে টাকা পাঠান, আমরা চীনের ব্যাংক থেকে নিজেদের হেফাজতে টাকা নিয়ে নেব, কিন্তু প্লিজ টাকাটা দিন,
এই টাকার পরিমাণ $800 কোটি। আর এর জন্যই কিন্তু কালকে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে এটি মিটিং করেন। রাশিয়া কালকে বাংলাদেশকে পাল্টা যেভাবে ধাক্কা দিয়েছেন, নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের চিন্তার ভাঁজ কিন্তু আরও বাড়লো। অর্থাৎ পুতিনকে বশ করতে গিয়ে, পুতিনের সঙ্গে লড়াই করতে গিয়ে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুর্নীতির প্রশ্ন তুলতে গিয়ে আজকে নিজেরাই কিন্তু ফ্যাসাদে পড়েছে। আর এই পুরো বিষয়টাই কিন্তু ভারতও যুক্ত হয়ে আছে, কারণ এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ভারত টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে। যতজন ইঞ্জিনিয়ার কাজ করছেন, যতজন কর্মচারী কাজ করছেন, সবই কিন্তু ভারতে প্রোভাইড করেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই প্রজেক্টটি যদি হতো, তাহলে রাশিয়া, ভারত এবং বাংলাদেশের ইতিহাসে একটা নজির তৈরি হতো, কারণ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে তারাও কিন্তু বিদ্যুৎ বিক্রি করতে পারতেন এবং বাংলাদেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও হতো। কিন্তু মোহাম্মদ ইউনূসের ভুল চালে আজকে কার্যত ডুবতে বসলো বাংলাদেশ। অন্যদিকে ট্রাম্পের পরিষ্কার বার্তা, যার ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আগামী 4 বছর কোন খাতে বয় তা জানার জন্য আন্তর্জাতিক স্তর কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে শপথের দিনই যে ঝটকা মোহাম্মদ ইউনূস খেলেন, আমার মনে হয় তার ভুলতে অনেকটা সময় লাগবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত আপনারা নির্দ্বিধায় লিখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।